আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বাংলা প্রথম পত্রের নতুন একটি ক্লাসে সকলকে আবারও স্বাগতম। আজকে আমরা পড়তে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি। আমি রায়ান মাসফি, আছি তোমাদের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন থেকে। তো অপরিচিতা গল্পটি তোমরা সবাই একবার না একবার হলেও অবশ্যই পড়েছো। এটা খুব বহুল পরিচিত একটা গল্প যেহেতু, তো অবশ্যই তোমরা এই গল্পটা একবার হলেও পড়েছো। তো এই গল্পটা আসলে অপরিচিতা গল্পটা আসলে এক ক্লাসে কভার করা খুব টাফ। আসলে এটা এক ক্লাসে কভার করা সম্ভব না। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, তো তখন এই গল্পটা আমি যেখানে পড়তাম সেখানে কভার করতে কমপক্ষে হলেও পাঁচটি থেকে 6টি ক্লাস লেগেছিল। তো এটা আসলে ইন ডিটেইলে পড়তে গেলে একটি ক্লাসে কোনোভাবেই কভার করা সম্ভব না। আমি জাস্ট আজকে গল্পের একদম ডিটেইলে পড়াবো না, জাস্ট গল্পের যেই একটা মানে গল্প যে ফ্লোটা ধরে আগায় সেই ফ্লোটা ধরে এগিয়ে আমি জাস্ট গল্পের মূল কনটেক্সটটা মানে কি থেকে কি হয় গল্পের মূল কাহিনীটা জাস্ট একটা টাচ আপ দিয়ে যাব। ওয়ান শট ক্লাস আসলে যেগুলোকে বলে। তো শুরু করা যাক আজকে। তো গল্পটি শুরু করার আগে গল্পটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি আমরা জেনে নিতে যাই, তবে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালের 7ই মে। তাহলে তিনি কবে জন্মগ্রহণ করেন? 1861 সালের 7ই মে। কিন্তু অনেক সময় প্রশ্ন ব্যাংক যদি তোমরা দেখে থাকো তাহলে অনেক জায়গায় দেখতে পারবে যে রবীন্দ্রনাথের জন্ম তারিখ এবং সাল অনেক সময় বাংলায় চায়, মানে রবীন্দ্রনাথের বাংলা জন্ম তারিখ এবং সাল কত, মানে কবে। তো এটা অনেক জায়গায় চায়। তো সেটার সমাধান হিসেবে আমরা যদি দেখি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা তারিখ অনুযায়ী 1268 সালের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। তো এবার তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন বারাসাতের তো এবার আসে তিনি কোথায় জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তো এবার রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামাতার কথা যদি বলি, তো তার পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার মাতার নাম সারদা দেবী। তো তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী। তো এবার আসে রবীন্দ্রনাথের পূর্বপুরুষের নিবাস, অর্থাৎ তার পূর্বপুরুষরা কোথায় থাকতেন। তার পূর্বপুরুষরা থাকতেন, আমি যেখানে পড়াশোনা করছি বর্তমানে, তৎকালীন বাংলার খুলনায়, মানে বর্তমানের বাংলাদেশের খুলনা জেলায়। তাহলে তার পূর্বপুরুষরা তাহলে কোথায় থাকতেন? খুলনা জেলায়। তো এবার রবীন্দ্রনাথের সাহিত্য জগতে প্রবেশ নিয়ে যদি বলতে চাই, তিনি মাত্র 16 বছর বয়সে, গত ক্লাসে দেখেছিলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাত্র 14 বছর বয়সে সাহিত্য জগতে তার পদচারণার সূচনা করেন, তেমনিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প লেখার মাধ্যমে 1877 সালে সাহিত্যে তার পদচারণা শুরু করেন। তাহলে 16 বছর বয়সে 1877
সালে গল্প রচনার মাধ্যমে তিনি সাহিত্য জগতে প্রবেশ করেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানুসিংহ ঠাকুর। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম তাহলে কী ছিল? ভানুসিংহ ঠাকুর। তিনি পেশায় একজন ছিলেন জমিদার, মানে তিনি তার পরিবারের জমিদারি দেখাশোনা করতেন। তিনি মূলত তো মানে তার পরিবার আসলে একটি জমিদারি পরিবার ছিল, তো তাদের পরিবারের যেই জমিদারি ছিল তিনি আর কি সেই জমিদারি দেখাশোনা করতেন, এবং তিনি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত ছিলেন না। তিনি ঘরে আর কি মানে টিউটর রেখে আর কি পড়াশোনা করেছিলেন। তো পরবর্তীতে তার যদি সাহিত্য কর্ম সম্পর্কে আমরা দেখতে পাই তাহলে আমরা দেখি গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, শেষের কবিতা, অচলায়তন, চিত্রাঙ্গদা, রক্তকরবী, বাংলা শব্দতত্ত্ব, কালান্তর। এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো শেষের কবিতা, অচলায়তন, রক্তকরবী, কালান্তর, ঘরে বাইরে। এখানে গোরা থেকে শুরু করে ঘরে বাইরে, চতুরঙ্গ, শেষের কবিতা, এগুলো সব কয়টা হচ্ছে উপন্যাস। এবার অচলায়তন থেকে শুরু করে রক্তকরবী পর্যন্ত সবগুলো হচ্ছে নাটক, এবং বাংলা শব্দতন্ত্র আর কালান্তর এ দুটো হচ্ছে প্রবন্ধ। তো সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে অচলায়তন। গতবার এইচএসসি পরীক্ষা এসেছিল, আমি যেবার পরীক্ষা দিয়েছি, তো আমার এই কোয়েশ্চেনটা এসেছিল। এবং শেষের কবিতা, এটা কিন্তু একটা উপন্যাস। অনেকে এটাকে আসলে কবিতা ভেবে ভুল করে, নামে কবিতা আছে দেখে, কিন্তু এটা আদতে একটি উপন্যাস। ঘরে বাইরে, এটাও বেশ ইম্পর্ট্যান্ট একটা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এবার যদি দেখি নোবেল পুরস্কারে, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1913 সালে। 1913 সালে তিনি পান গীতাঞ্জলি যে বইটি, যে গীতাঞ্জলি গ্রন্থটি লেখার জন্য। এবং গীতাঞ্জলি গ্রন্থটি সম্পর্কে একটা মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, গীতাঞ্জলি সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটার যে ইংরেজি অনুবাদ সং অফারিংস, এই অনুবাদটা অনেকে একটা ভ্রান্ত ধারণার মধ্যে থাকে যে এই যে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদটা করেছেন হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। কে করেছেন? ডব্লিউ.বি. ইয়েটস। কিন্তু আদতে তা না, এটা একটা মিস ইনফরমেশন, এবং এটার কারণে এই বহু শিক্ষার্থী প্রত্যেক বছর 1 মার্ক করে আর কি মানে হারায়। তো আদতে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ নিজেই। ডব্লিউ.বি. ইয়েটস জাস্ট এই বইটার, সং অফ রিংস, এই বইটার জাস্ট প্রিয়াম্বল বা ভূমিকা যেটা, বা প্রিফেস যাই বলে না কেন, সেটা লিখে দিয়েছিলেন। তো একটা মানে বেশ কনফিউজিং একটা টপিক থেকে আমরা আসলে বের হতে পারলাম। তো তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কবে হয়? তিনি 1941 সালের 7ই অগাস্ট মৃত্যুবরণ করেন। তাহলে তিনি কবে মৃত্যুবরণ করেন? 1941 সালের 7ই আগস্ট। তো এবার বাংলা তারিখটা যদি আমরা জানতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুর কবে মৃত্যুবরণ করেন, ইংরেজি তারিখটা এই যে, আর বাংলা তারিখটা হচ্ছে
1348 সালের 22 শ্রাবণ। তো এটা গেল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের টোটাল আদ্যপান্ত। এবার আমরা পরবর্তীতে গল্পের উৎস পরিচিতিতে একটু নজর দিলে আমরা দেখব অপরিচিতা গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রকাশ করেন প্রমোদ চৌধুরী কর্তৃক সম্পাদিত সবুজপত্র পত্রিকায়। তো এটা প্রথম প্রকাশ পায় সবুজপত্র পত্রিকায় কার্তিক সংখ্যায়, এবং পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটিকে তার গল্প সংকলন গল্প সপ্তকে স্থান দেন এবং তার পরবর্তীতে 1927 সালে গল্পগুচ্ছে এই গল্পটিকে আসলে অ্যাড করেন। ও ভালো কথা, সবুজপত্র পত্রিকার কার্তিক সংখ্যায় এটা প্রকাশিত হয় হচ্ছে 1913 সালে। তো পরবর্তীতে হচ্ছে গল্প সপ্তকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর কি মানে গল্পটিকে আর কি সংকলন করেন, গল্প সংকলনে আর কি অ্যাড করেন, এবং তার পরবর্তীতে 1927 সালে গল্পগুচ্ছে আর কি গল্পটিকে অ্যাড করেন 1927 সালে। তো আমরা একটু যদি স্লাইডটির দিকে তাকাই, আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি যে হীনম্মন্যতা, আত্মমর্যাদা, অর্থলোভ, দৃঢ়তা, মেরুদণ্ডহীনতা, এবং সব কিছুর সেন্টারে আছে একটা শব্দ অপরিচিতা। তো এটা কেন লিখেছি এটা গল্পের শেষে এসে বলবো, কিন্তু যারা অলরেডি একবার হলেও অপরিচিতা গল্পটা পড়েছো তারা অবশ্যই বুঝে গিয়েছে যে আমি কেন এই শব্দগুলো লিখেছি। তো সে যাই হোক, তো পরবর্তীতে গল্পে অনুপ্রবেশ করার আগে, গল্পে অভিনিবেশ করার আগে আমরা একটু শব্দার্থ আর টিকা সম্পর্কে জেনে নিই যাতে আমাদের গল্পটা বুঝতে একটু সুবিধা হয়। তো প্রথমে আছে মাকাল ফল। তো মাকাল ফল হলো বেসিক্যালি একটা ফল যেটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর কিন্তু ভিতরে হচ্ছে পচা দুর্গন্ধযুক্ত একটা ফল। তো এখানে দেয়া আছে বিশেষ অর্থে গুণহীন। তো গল্পে মূলত মাকাল ফল ব্যবহার করা হচ্ছে এই কনটেক্সটে যে অনুপম ছোটোবেলায় দেখতে খুব সুন্দর ছিল এবং সে যেই পাঠশালায় যেত সে পাঠশালার পণ্ডিত মশাই তাকে মাকাল ফলের সাথে তুলনা করতেন, কেননা সে হচ্ছে দেখতে সুন্দর ছিল কিন্তু তার কোনো গুণ ছিল না আক্ষরিক অর্থে। তো তাই এখানে বলা হয়েছে মাকাল ফল, অর্থাৎ মাকাল ফল অর্থ হচ্ছে বিশেষ অর্থে গুণহীন। এবার আসে অন্নপূর্ণা। অন্নপূর্ণার অর্থ হলো অন্ন পূরণ করে যে বা অন্ন পূর্ণ করে যে। অন্ন পূর্ণ করে যে এটা আসলে বলতে দেবী দুর্গাকে বোঝানো হয়েছে। তো এরপরে আসে গজানন। গজানন হলো যদি আমরা এখানে সন্ধি বিচ্ছেদ করি তাহলে এখানে আসে গজ যোগ আনন। এই গজ মানে হলো হাতি এবং আনন মানে হলো মাথা। তো দশানন মানে যদি রাবণ হয় যে 10 আনন যার, তাহলে গজের ন্যায় আনন যার এটা কে হবে? তিনি হবেন হচ্ছে দেবতা গণেশ। তারপরে আসে ফল্গু। ফল্গু হলো ভারতের গয়া অঞ্চলে একটা অন্তঃসলীলা নদী। এখানে অন্তঃসলীলা বলতে বোঝানো হয়েছে যে নদীটাতে ধরা যাক একটা নদী আর কি মানে প্রবাহিত হচ্ছে কিন্তু নদীটার উপরে আর কি বালির আস্তরণ পড়ে গিয়েছে। যেমন আমি উদাহরণ দেই যে এটা ধরা যাক নদী, এখন এই নদীটার ওপরে এইরকম একটা বালির আস্তরণ পড়ে গিয়েছে এবং এই বালির আস্তরণের নিচে এখান থেকে হচ্ছে আর কি পানি বইছে নদীটার। তো এটা হচ্ছে মূলত অন্তঃসলীলা নদী। তো এবার আসে হচ্ছে গণ্ডূষ।
গণ্ডূষ অর্থ হলো এক কোষ বা এক মুখ জল। যেমন সে এক গণ্ডূষ পানি খেলো, মানে হচ্ছে এক মুখ পানি খেলো বা এক ঢোক পানি খেলো, আমরা যেটা আসলে বলি না কেন। তো এখানে আসে এক কোষ জল। এবার আসে হচ্ছে অন্তঃপুর। অন্তঃপুর মানে হচ্ছে অন্দরমহল, মানে ভেতরের জায়গাটা, মানে একটা ঘরের অন্তঃপুর মানে একটা ঘরের ইন্টেরিয়র। তো আসলে ইন্টেরিয়র অর্থে আসলে এখানে বোঝানো হয়েছে অন্দরমহল। তারপরে আসে স্বয়ংবরা। স্বয়ংবরা অর্থ হলো যে নারী নিজের স্বামী নিজে নির্বাচন করে। অর্থাৎ ধরো কোনো একটা মেয়ে বিয়ে করতে যাচ্ছে, কিন্তু তৎকালীন সমাজে কিন্তু এই নীতিটা প্রচলিত ছিল না। মানে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই অপরিচিতা গল্পটা লিখেছেন, তৎকালীন সমাজে এই প্র্যাকটিসটা আর কি প্রচলিত ছিল না, যে একটা নারী নিজের স্বামী নিজে নির্বাচন করবে। এখন এটা একটা কমন প্র্যাকটিস, কিন্তু তখন আর কি এটা খুব আনকমন একটা প্র্যাকটিস ছিল, যে মেয়ে নিজে স্বামী নির্বাচন করবে। তো এখন তাহলে স্বয়ংবরা বলতে যে মেয়ে নিজের স্বামী নির্বাচন নিজেই করে। তো এবার আসে হচ্ছে গুড়গুড়ি। গুড়গুড়ি হচ্ছে দীর্ঘ নলযুক্ত একটা হুকা। হুকা মানে হচ্ছে ধূমপানের একটা যন্ত্র, ধূমপানের একটা যন্ত্র বিশেষ। পূর্বের মানে আগের দিনের সিনেমায় হয়তো তোমরা দেখেছো, আগের দিনের সিনেমা বা নাটক ওগুলোতে হয়তো তোমরা দেখেছো যে রাজা রাজড়া বা জমিদাররা মানে বড় নলযুক্ত একটা কিছুতে তারা ধূমপান করছেন, তো সেটাকে আর কি মানে বলা হয় হুকা। তো দীর্ঘ নলযুক্ত যে হুকাগুলো সেগুলোকে বলা হয় গুড়গুড়ি। তো এরপরে আসে বাঁধা হুকা, অর্থাৎ নারকেলের খোলে তৈরি করা যেই ধূমপানের যন্ত্র, অর্থাৎ নারকেলের খোলে যে ধূমপানের যন্ত্র বানানো হয় সেটাকে আর কি বলে বাঁধা হুকা। এটা আর কি গুড়গুড়ির থেকে একটু কম লাক্সারিয়াস গল্পের কনটেক্সটে। তো এবার আসে উমেদারি। উমেদারি অর্থ হলো প্রার্থনা। অর্থাৎ আগের দিনের গল্প যারা পড়ে থাকবে, আগের দিনে গল্প পড়ার একটা মানে টেন্ডেন্সি যাদের মধ্যে আছে, তো তারা এটা দেখবা যে লেখা মানে অনেক জায়গায় লেখা আছে যে অমুক চাকরির জন্য উমেদারি করে বেড়াচ্ছে। এই উমেদারি করার আক্ষরিক অর্থ যেটা মানে আবিধানিক অর্থ হলো প্রার্থনা, কিন্তু এটা সহজ একটা বাংলা হলো ধরনা দেয়া। অর্থাৎ সে চাকরির জন্য উমেদারি করছে, মানে সে চাকরির জন্য ধরনা দিচ্ছে। তারপরে এবার হচ্ছে প্রজাপতি। প্রজাপতি হলো জীবের স্রষ্টা ব্রহ্মা। এরপরে আসে শেকরা। তো শেকরা হলো স্বর্ণকার, মানে যে আর কি মানে স্বর্ণ দিয়ে নানা ধরনের অলংকার প্রস্তুত করে, তাদের আর কি বলা হয় শেকরা। তো এবার আসে হলো সৌগাত। সৌগাত শব্দের অর্থ আক্ষরিক অর্থ উপঢৌকন, কিন্তু সহজ ভাষায় বললে উপহার। মানে বিয়ের সময় আর কি যে উপহারগুলো আর কি এক্সচেঞ্জ হয় সেগুলোকে আর কি মানে উপঢৌকন বলা হয়। তো পরবর্তীতে দেখতে পারি যে কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথর, যে পাথর ঘষে সোনার খাঁটিত্ব প্রমাণ করা হয়। তো এটা তো আর বোঝানোর কিছু নেই। তারপর আছে হচ্ছে মকর। মকর অর্থ হলো কুমির। এয়াররিং। এয়াররিং হলো মেয়েরা যে কানের দুল পরে, এখনকার দিনে ছেলেরাও পরে ভাই। তো এই এয়াররিং হলো কানের দুল। তো এরপরে আসে দক্ষযজ্ঞ। তো দক্ষযজ্ঞের মানে এখানে দেওয়া আছে প্রলয়কাণ্ড, কিন্তু এই দক্ষযজ্ঞের একটা পৌরাণিক সিগনিফিকেন্স আছে। দক্ষযজ্ঞের একটা পৌরাণিক সিগনিফিকেন্স আছে। তো সেই পৌরাণিক সিগনিফিকেন্সটা কি, একটা মানে পুরাণে বর্ণিত আছে যে এই দক্ষযজ্ঞ বলতে বোঝানো হয়েছে প্রজাপতি দক্ষ কর্তৃক অনুষ্ঠিত একটি যজ্ঞ। তো এই যজ্ঞে মূলত শিবের নিন্দা করা হয়, বা শিবকে হচ্ছে ছোট করে কথা বলা হয়। তো এই প্রতিনিন্দা সইতে না পেরে শিবের স্ত্রী সীতা দেহত্যাগ করেন, এবং তার এই দেহত্যাগের কথা শুনে শিব প্রচণ্ড রেগে গিয়ে এসে তার স্ত্রীর মৃতদেহ কাঁধে তুলে নিয়ে এই যজ্ঞটি ভেঙে দেন, এবং এই যজ্ঞে আর কি মানে প্রলয় নৃত্য শুরু করেন। তো সেই প্রলয় কাণ্ডকে আর কি রেফার করতেই এখানে এই গল্পে আর কি দক্ষযজ্ঞের কথাটি ব্যবহৃত হয়েছে। তো পরবর্তীতে আসা হচ্ছে রসন চৌকি। সানাই ঢোল আর বাঁশির সৃষ্টে ঐকতান বাদন। মানে সানাই ঢোল আর বাঁশির সৃষ্টে যদি মানে কোনো মানে শ্রুতি মধুর কোনো শব্দ তৈরি হয়, সেটা হচ্ছে আর কি রসন চৌকি বলা হয়। তো প্রদোষ মানে হলো সন্ধ্যা। মহানির্বাণ হলো সব রকমের বন্ধন থেকে মুক্তি, মানে কোনো প্রকার কোনো পিছু টান থাকবে না, মানে যত বন্ধন আছে আমার সব থেকে আমি মুক্ত। ফলে এই অবস্থাটা বা এই স্টেট বা সিচুয়েশন, এটাকে বলা হয় হচ্ছে মহানির্বাণ। তো
তো এবার আসে হচ্ছে কলি। পুরাণে বর্ণিত 4 যুগের শেষ যুগ। তো পুরাণে বর্ণিত যে 4টা যুগ বলা হয়েছে, 4টা যুগ কি কি? সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। তো এই কলিযুগে যত প্রকার অনাচার, যত প্রকার অত্যাচার, তারপরে পাপাচার সব বৃদ্ধি পাবে। তো এরকমই আর কি মানে বর্ণিত আছে, মানে ইসলাম ধর্মে আমরা আর কি যেটাকে শেষ জামানা বলি, তো সেটাই আর কি মানে কলিযুগ হিসাবে আর কি হিন্দু পুরাণে আর কি এটি বর্ণিত আছে। তো এরপরে আসে মৃদঙ্গ, মাটির খোলের 2 পাশে চামড়া লাগানো বাদ্যযন্ত্র। তো এরপর আসে হচ্ছে ধুয়া। তো ধুয়া অর্থ গানের যে অংশ দোহাররা বারবার পরিবেশন করেন। তো ধরা যাক গানের কোনো একটা অংশ দোহাররা বারবার পরিবেশন করছেন। কেন পরিবেশন করছেন? কারণ অংশটা আসলে শুনতে সুন্দর, আর এটা বারবার পরিবেশন করার ফলে গানটার সৌন্দর্য আরও অনেক বাড়িয়ে দিচ্ছে এই ধোঁয়া। তো মূলত এটাকে আসলে ধোঁয়া বলা হয়। তো তারপরে আসা হচ্ছে জরিমা। জরিমা মানে হচ্ছে মূলত জড়তা বা আড়ষ্টতা। এখানে আড়ষ্টতা দেওয়া আছে, আর একটা হয় জড়তা। তো যাই হোক, এরপর আছে মঞ্জরি, ফুলের মঞ্জরি অর্থাৎ ফুলের মুকুল। আমরা বলি না যে আমের মুকুল ফুটেছে বা আমের মুকুল বের হয়েছে, তো আমের মঞ্জরি বের হয়েছে। তো মঞ্জরি মানে হলো মুকুল। তো এবার পরবর্তীতে গেলে আমরা দেখতে পাই এখানে শব্দার্থ আর নেই, এখানে জাস্ট লাইনের এখন ইন্টারপ্রিটেশন আমাদের দেখতে হবে। তো এখানে বলা আছে এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে। এটা মূলত আর কি অনুপমের একটা ডায়লগ। তো অনুপমের বয়স আমরা জানি যে অনুপম যখন গল্পটা বলছে তখন তার বয়স মাত্র 27 বছর। তো সে আর কি বোঝাতে চেয়েছে তার জীবনটা পরিমাণের হিসাবে যতটা না তুচ্ছ, তার অর্জন এবং তার যে গুণ, সে গুণের হিসাবেও ততটাই তুচ্ছ। অর্থাৎ এই পুরো বাক্যটা অনুপমের একটি আত্মসমালোচনা হিসাবে আর কি মানে ব্যক্ত হয়েছে। অর্থাৎ সে বোঝাতে চেয়েছে 27 বছরের জীবন হিসাবে তার জীবনে কোনো অর্জন নেই। অর্থাৎ অনুপম এখানে তার নিজের সমালোচনা করেছে। তারপরে বলেছে আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। তো এখানে আমরা শব্দার্থে পড়েছি অন্নপূর্ণাকে, অন্নপূর্ণা হলো দেবী দুর্গা, গজাননকে, গজানন হলো গণেশ, দেবতা গণেশ। তো অন্নপূর্ণার অর্থাৎ দেবী দুর্গার ছেলে এবং গজানন অর্থাৎ গণেশের ছোট ভাই কে? গণেশের ছোট ভাই হলো দেব সেনাপতি কার্তিক। দেব সেনাপতি কার্তিক। তো কার্তিক আসলে, তো দেবসেনাপতি কার্তিক আসলে খুব মানে আদরে আদরে বড় হয়েছিলেন, মানে তিনি খুব আদরে একটি সন্তান ছিলেন দেবী দুর্গার, এবং তিনি গজাননের বা গণেশের খুব আদরের ছোট ভাই ছিলেন। তো এখানে আর কি এটা ব্যঙ্গার্থে ব্যবহার করা হয়েছে যে অনুপম আর কি অনেক আদরে আদরে বড় হয়েছে এবং সে তার মায়ের আদরের যেই মায়াজাল, সেই মায়াজাল থেকে বের হতে পারেনি। তো মূলত এটা ব্যঙ্গার্থে ব্যবহৃত হয়েছে। তো এর পরবর্তীতে বলা হয়েছে ফল্গুর বালির মতো আমাদের সমস্ত সংসারটাকে তিনি নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তো এটা মূলত আর কি অনুপমের মামার কনটেক্সটে ব্যবহৃত হয়েছে। আমরা আগেই জেনেছি যে ফল্গু হচ্ছে একটা অন্তঃসলিলা নদী। অন্তঃসলিলা নদী কোন নদীগুলো? যেগুলো হচ্ছে পানির স্রোত ঠিকই আছে, মানে নিচে পানি ঠিকই বইছে কিন্তু উপরে হচ্ছে বালির আস্তরণ। তো ওই আস্তরণটাকে দেখলে মনে হয় কি বালিটা হচ্ছে পানিটাকে শুষে নিয়েছে, অর্থাৎ এই বালিকে আমি অতিক্রম না করে আমি পানির কাছে যাব, এটা সম্পূর্ণ অসম্ভব। তো এখানে মূলত অনুপমের পরিবারে অনুপমের মামার যে সিগনিফিকেন্স বা কর্তৃত্ববাদী আচরণ সেটিকে আর কি তুলে ধরা হয়েছে। অর্থাৎ অনুপমের মামাকে ডিঙিয়ে কোনোভাবে অনুপমের ফ্যামিলিতে ইন্টারফেয়ার করা যাবে না বা ইন্টারাকশন করা যাবে না। তো পরবর্তীতে বলা হয়েছে এককালে ইহাদের লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। তো
তো এটা মূলত বলা হয়েছে কল্যাণীর পরিবার বা শম্ভুনাথ সেনের পরিবার সম্পর্কে। তো লক্ষ্মী হলো ধন দৌলতের দেবী, ধন সম্পদের দেবী হলো লক্ষ্মী। এবং মঙ্গল ঘট হলো দেবী লক্ষ্মীর প্রতীক। তো অর্থাৎ এখানে বলা হয়েছে যে কল্যাণীর পরিবার একসময় অনেক ধনী ছিল। এখন যদি একটু মানে অবস্থার টানাপোড়েন ঘটেছে, কিন্তু তবুও কল্যাণীরা মানে এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, অর্থাৎ এককালে তারা ধনে মানে প্রাচুর্যে ভরপুর ছিল। তো এটা গেল। পরবর্তীতে দেখা আছে তারপর বুঝিলাম মাতৃভূমি আছে। এটা হচ্ছে একদম শেষে অনুপম যখন পুনরায় নিজের ভুল বুঝতে পেরে শম্ভুনাথ বাবুর কাছে কানপুরে গিয়ে ক্ষমা চেয়ে তার মন গলিয়ে শেষমেশ বিয়ের প্রস্তাব পুনরায় দেয়, মানে পুনরায় বিয়ের কথা বলে, তখন হচ্ছে কল্যাণী অনুপমকে রিজেক্ট করে দেয় বা অনুপমকে নাকচ করে দেয়। পরে অনুপম কারণ জিজ্ঞেস করতে চাইলে বলে যে মাতুল আছে। তো তখন অনুপম ভেবেছিল যে এপক্ষেও মাতুলের সমস্যা, মানে এপক্ষেও কি মানে মায়ের দিকের ফ্যামিলির তারা আর কি বাধা দিচ্ছে নাকি। কিন্তু পরবর্তীতে কল্যাণীর কথা অনুপম বুঝতে পারল যে কল্যাণী মাতৃভূমি অর্থাৎ নিজের দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। তো পুরো শব্দার্থ এবং টিকা এবং এই লাইনগুলো ইন্টারপ্রিটেশন আমরা দেখলাম। এরপরে আমরা মূল গল্পে ফোকাস করতে পারি। মূল গল্পে আসলে আমরা দেখব অনুপম তথা আমাদের গল্পের নায়কের পরিচয়। আচ্ছা, একটা বিষয় আমি গল্পের উৎস পরিচিতিতে অ্যাড করতে ভুলে গিয়েছি যে এই অপরিচিতা গল্পটি হচ্ছে উত্তম পুরুষের জবানিতে বিবৃত। এখন উত্তম পুরুষের জবানি কি? উত্তম পুরুষের জবানি হলো এই অপরিচিতা গল্পের নায়ক হচ্ছে আমাদের অনুপম। এখন অপরিচিতা গল্পটা বলছেও অনুপম। এখন গল্পের মেইন বা লিড ক্যারেক্টার যখন গল্পটাকে নিজে বর্ণনা করে বা নিজে গল্পটা বলে, তখন সেটাকে বলা হয় হচ্ছে উত্তম পুরুষে বর্ণিত গল্প। এবং এই গল্পটা হচ্ছে সাধু ভাষায় রচিত। তো এবার আমরা হচ্ছে গল্পের কনটেক্সটে ফিরি। তো অনুপমের পরিচয় ঘাটলে দেখা যায় অনুপমের বয়স হচ্ছে 27 এবং MA পাস। এই বয়স নিয়ে একটা খুব কনফিউশন আমি প্রত্যেকটা ক্লাসে আর কি মানে পেয়েছি। মানে আমি যে ক্লাসগুলো আর কি আমি নিজে অনলাইনে দেখেছি, তো প্রত্যেকটাতেই এই বয়স নিয়ে একটা কনফিউশন থাকে। এটা পরীক্ষায় যদিও তেমন আসে না, কিন্তু জেনে রাখতে দোষ কি। তো বয়স নিয়ে যদি যে কনফিউশনটা থাকে যে অনুপমের বয়স কখন কত ছিল, তো অনুপমের বয়স বিয়ের সময় ছিল 22। কানপুরে যখন কল্যাণীর সঙ্গে দেখা হয় তখন তার বয়স ছিল 23, অর্থাৎ কানপুরে তার বয়স 23 এবং সে যখন গল্পটা বলছে তখন তার বয়স 27। অনুপম বেশ শান্ত, সুদর্শন এবং সৎপাত্র এবং সে তার মা এবং মামার উপর নির্ভরশীল। তো পরবর্তীতে আমরা যদি অনুপমের পারিবারিক অবস্থার দিকে তাকাই তবে আমরা দেখতে পারবো অনুপমের বাবা এককালে গরিব ছিলেন। অর্থাৎ অনুপমের বাবা একসময় গরিব ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি ওকালতি করে আর্থিক সচ্ছলতা অর্জন করেন, ওকালতি করে ধনী হন। কিন্তু দুঃখের বিষয় এই যে তিনি এই যে এত ধন সম্পদ মানে জোগাড় করেছেন, এত ধন সম্পদ একসাথে অর্জন করেছেন, কিন্তু তিনি তার এই অর্জিত সম্পদটা ভোগ করে যেতে পারেননি। অর্থাৎ তিনি যে তার এই অর্জিত সম্পদ ভোগ করবেন তার আগেই তার অকাল মৃত্যু ঘটে। খুবই দুঃখের একটি বিষয়। এবং তার ফলে তিনি তার সকল সম্পদ মৃত্যুর পরে তার ছেলে ও স্ত্রীর জন্য রেখে যান। তো গল্পে
এই কনটেক্সটে আসলে বলা হয়েছে যে অনুপমের বাবা তার জীবনের প্রথম অবকাশ লাভ করেন তার মৃত্যুর পর। তো তারপরে অনুপমের মা অনুপমকে মানুষ করেন। তো গল্প থেকে এখানে একটা জিনিস তুলে আনা আবশ্যক যে অনুপমের মা একজন গরিব পরিবারের আর কি একজন গরিব পরিবারে মানুষ হয়েছেন তিনি। তো তিনি গরিব পরিবারে মানুষ হবার ফলে তিনি জানতেন যে অভাব জিনিসটা কী, এবং অভাব জিনিসটা আসলে কত কঠিন, বাস্তবতা হিসাব করলে মানে অভাবে দিন কাটানো বা অভাবে মানুষ হওয়া কতটা একটা মানে স্ট্রাগলের একটা বিষয়। তো এ কারণে অনুপমকে তার মা ছোটোবেলা থেকে অভাব জিনিসটা বুঝতেই দেননি। অর্থাৎ অনুপম যখন যা চেয়েছে তখন তিনি তাই দিয়েছেন। অর্থাৎ অনুপমকে অভাব বুঝতে দেননি। তারপরে আসো অনুপমের প্রধান অভিভাবক হচ্ছে তার মামা। অনুপমের প্রধান অভিভাবককে তার মামা। তো অনুপমের মামা সম্পর্কে এবার যদি আমরা জানতে যাই, তার মামার চরিত্র। অনুপমের মামা ছিলেন অনুপমের থেকে বছর 6 বড়। অর্থাৎ অনুপমের বয়স যদি 22 হয় তাহলে তার মামার বয়স কত ছিল? 28। তাহলে 6 বছরের বড়। এবং তার মামার ক্যারেক্টারিস্টিক্স আমরা যদি এখানে দেখতে যাই তাহলে তিনি অর্থের প্রতি আসক্ত একজন মানুষ ছিলেন। অর্থাৎ তিনি টাকা ছাড়া কিছু বুঝতে চাইতেন না। তিনি মনে করতেন টাকাই সুখ, টাকাই সব। এবং তিনি কর্তৃত্বপরায়ণ ও সন্দেহপ্রবণ ছিলেন। অর্থাৎ তিনি সব কিছুতে কর্তৃত্ব খাটাতে চাইতেন। তিনি পরিবারেও কর্তৃত্ব খাটাতেন, বাইরে মহলেও কর্তৃত্ব খাটাতেন, বন্ধু মহলেও কর্তৃত্ব খাটাতেন, এবং তিনি সব কিছুতেই সন্দেহ করতেন। তিনি মনে করতেন মানুষ মাত্রই ডাউট। তো যাই হোক, তো পরবর্তীতে তিনি নিজেকে খুব বুদ্ধিমান ভাবতেন। তিনি মনে করতেন যে পৃথিবীর আর সকল মানুষ মূর্খ, পৃথিবীর আর সকল মানুষ বুদ্ধিহীন। তো আমরা যে শুনি না যে মানুষ বলে যে মুই কোন হনুরে, তো তিনি আর কি এই পার্সোনালিটির মানুষ ছিলেন। এবং তিনি তার আরেকটা বৈশিষ্ট্য ছিল, তিনি কারো কাছে ঠকতে চান না। অর্থাৎ তিনি মনে করতেন যে আমি সব জায়গায়ই জিতবো, আমি কোথাও হারবো না, আমাকে কেউ ঠকাতেই পারবে না। তো তার এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল, তো আমরা এনাকে মামা না বলে কংস মামা বললে আরও মনে হয় আরও বেশি সামঞ্জস্যপূর্ণ হবে, অনুপমের কংস মামা। পরবর্তীতে অনুপমের বিয়ের চেষ্টায় যদি আমরা দেখি, তো তখন দেখা যায় অনেক বড় ঘর থেকে অনুপমের জন্য সম্বন্ধ আসে, কিন্তু তার মামার প্ররোচনায় সকল সম্বন্ধকে আর কি রিজেক্ট করে দেওয়া হয়। কেন? কারণ মামা ধনীর কন্যা পছন্দ করতেন না। তিনি কেন ধনীর কন্যা পছন্দ করতেন না? কারণ তিনি মনে করতেন যে ধনীর কন্যারা বেশ বেপরোয়া হয় এবং তারা বেশ হাই পার্সোনালিটি ক্যারি করে, যেটা আর কি তার এই কর্তৃত্বপরায়ণ স্বভাব, এই মামার যে কর্তৃত্বপরায়ণ স্বভাব তার জন্য ক্ষতিকর। তিনি পছন্দ করতেন কম ধনী কিন্তু পণ দিতে সক্ষম, অর্থাৎ মানে আর্থিকভাবে মোটামুটি অতটাও সচ্ছল না, কিন্তু যখন টাকা পয়সা বা যা চা হবে তখন একদম উপুড় করে ঢেলে দিবে। আবার আতিথেয়তায় যখন অবহেলা করা হবে তখন কোনো অভিযোগ করবে না। তিনি মূলত এরকম একটা পরিবারে অনুপমকে বিয়ে দিতে চেয়েছিলেন। তো পরবর্তীতে বন্ধু হরিশের মাধ্যমে অনুপমের কাছে কল্যাণীর সম্বন্ধ আসে। তো অনুপমের বন্ধু হরিশ কানপুরে চাকরি করত। কোথায়? কানপুরে। এবং হরিশের একটা বিশেষ গুণ ছিল, এই হরিশের একটা বিশেষ গুণ ছিল, সেটা হলো সরস রসনার গুণ। অর্থাৎ সে খুব দ্রুত আসর বসাতে পারত এবং সে তার কথার মাধ্যমে দ্রুত মানুষের মন জয় করে ফেলতো। তো সে যখন ছুটিতে কলকাতায় আসে তখন কল্যাণীর সম্বন্ধের কথা হচ্ছে অনুপমকে বলো। তো অনুপম বলে যে তুমি মামার সাথে কথা বলো। অনুপমের ভালো লেগে গিয়েছিল হরিশের মুখে কল্যাণীর কথা শুনে। তো অনুপম মামার কাছে কল্যাণীর সম্পর্কে হরিশকে বলতে বলে। তো হরিশ যখন অনুপমের মামার কাছে বলে, সে তো আসর বসাতে অদ্বিতীয়, তো সে অনুপমের মামাকে আর কি মানে পটিয়ে ফেলে কল্যাণীর সম্পর্কে। তো এরপরে কল্যাণীর পরিবার সম্পর্কে যদি আমরা জানতে চাই, কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন পেশায় একজন ডাক্তার ছিলেন।
তাদের বংশ একসময় বেশ ধনী ছিল, কিন্তু বর্তমানে আর্থিক সমস্যা চলছে, অর্থাৎ তাদের আর্থিক ব্যবস্থায় টানাটানি চলছে। এবং তাদের একমাত্র কন্যা হচ্ছে কল্যাণী। কল্যাণীর বয়স 15 বছর। এই যে আবার বয়সের কনফিউশন চলে এসেছে। তো 15 বছর বয়স ছিল বিয়ের সময়। তারপরে কানপুরে তার বয়স হচ্ছে 16 বছর। আর অনুপম যখন গল্পটা বলছে তখন তার বয়স হচ্ছে 20 বছর। মানে তাহলে যদি বর্তমানে পরবর্তীতে সম্বন্ধ ঠিক হয় যখন, তখন মামা পাত্রীর অবস্থা, আর্থিক অবস্থা অর্থাৎ কল্যাণীদের আর্থিক অবস্থা দেখে যার পরনাই সন্তুষ্ট হন। অর্থাৎ এইটুকু যদি বিশ্লেষণ করতে যায় তাহলে আমাদের একটু আগে যেতে হবে শব্দার্থ টিকায়। তো এখানে দেখা যায় যে এখানে একটা লাইন আছে যে এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। অর্থাৎ তারা একসময় খুব ধনী ছিল, কিন্তু এখন এই মঙ্গল ঘট পুরোপুরি ভরা না থাকলেও তলানিটুকু আছে, এই তলানিটুকু আছে। তো তার মামা ভেবেছিলেন, অনুপমের মামা ভেবেছিল যে তলানিটুকু যেহেতু আছে, তো যদি এইটুকু চাওয়া হয় তখন তারা হচ্ছে উপর করে ঢেলে দিবে। তো এটাই আর কি তার মামার মূল ইন্টেনশন ছিল। তো পরবর্তীতে কল্যাণীর বয়স কম দেখে, সরি এখানে একটু আমি ভুল করেছি, কম না বেশি দেখে, তো কল্যাণীর বয়স হচ্ছে 15 বছর বয়স। তো এই 15 বছর বয়স হচ্ছে তৎকালীন সমাজের প্রেক্ষাপটে বেশি বয়স ছিল। তো এখানে আমি একটু ভুল করেছি, এটা কম না, এটা হবে বেশি। তো কল্যাণীর বয়স বেশি দেখে মামা একটু অসন্তুষ্ট হন যে এত বেশি বয়সের মেয়ে কে বিয়ে করবে। পরবর্তীতে বিনু দাদা, অনুপমের পিস্তুত ভাই অর্থাৎ অনুপমের ফুফাতো ভাই, সে গিয়ে হচ্ছে কল্যাণীকে যখন দেখে আসে, তো তখন এসে তিনি বলেন খাঁটি সোনা বটে। এই বিনু দাদা সম্পর্কে একটা ইন্টারেস্টিং তথ্য হলো তিনি যথেষ্ট আর্ট ভাষার লোক, মানে তিনি যথেষ্ট চাপা স্বভাবের, অর্থাৎ তিনি যখন কথা বলেন খুব কম কথায় আসলে সব কিছু ব্যক্ত করার চেষ্টা করেন, এবং তিনি খুব একটা এক্সপ্রেসিভ মানুষ নন। তো তিনি যখন বলেছেন খাঁটি সোনা, তার মানে মেয়ে অবশ্যই ভালো, কারণ তিনি চমৎকারকে বলেন চলনসই। অতঃপর বিয়ে ঠিক হয়। পরবর্তীতে বিয়ের দিন বরযাত্রীর আগমন ঘটে প্রচুর আড়ম্বর বাজনা বাদ্যের সাথে। মূলত অনুপমরা যে ধনে পরিপূর্ণ, তারা যে খুব ধনী ফ্যামিলির ছেড়ে, একদম ব্যান্ড বাজনা কনসার্ট, তারপর আজকে অনুপমকে একদম গহনা দিয়ে সাজিয়ে সং বানিয়ে হাতের পিঠে চড়িয়ে তারা আর কি বিয়ে বাড়িতে প্রবেশ করে। তো বিবাহ বাড়িতে ঢুকে মামা বেশ অসন্তুষ্ট হন, কারণ জায়গার সংকুলান হচ্ছিল না উঠানে, কল্যাণীদের বাসার উঠানে তাদের বরযাত্রীর জায়গার সংকুলান হচ্ছিল না, এবং উপর্যুপরি শম্ভুনাথ বাবুর বিনয়টা অজস্র ছিল না। অর্থাৎ তিনি তার যে স্বভাব, তিনি একটু গম্ভীর স্বভাবের মানুষ, তো তিনি তার স্বভাবতই তিনি চুপচাপ ছিলেন। কিন্তু মামা এক্সপেক্ট করেছিলেন যে একদম শম্ভুনাথবাবু এসে জি হুজুর করবে, একদম বিনয়ে গলে পড়বে। তো তার এই অজস্র বিনয়ের অভাব দেখে মামা কিছুটা অসন্তুষ্ট হন। তো পরবর্তীতে মামার একটা ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আমরা জেনেছিলাম যে তিনি কখনো ঠকতে চান না, আবার তিনি খুব সন্দেহপ্রবণ। তো এর কারণে তিনি মনে করেছিলেন যে গরিব ঘরে বিয়ে দিচ্ছি, অসচ্ছল ফ্যামিলিতে বিয়ে দিচ্ছি, ফ্যামিলি এবার আমাকে নকল গহনা দিয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না তো, বা আমার সঙ্গে প্রতারণা করবে না তো। তো তখন তিনি বলেন যে কনের গহনা তিনি শ্যাকরাকে দিয়ে টেস্ট করাবেন বা পরীক্ষা করাবেন, এজন্য তিনি একজন শ্যাকরাকে নিয়ে এসেছিলেন। তো শ্যাকরাকে সঙ্গে নিয়ে যখন গহনা যাচাই করা হয়, তখন একটা মকরমুখ বালায় টিপ দিতেই
মানে একটা মকরমুখ বালা বলতে হাতে পরনের যে অহংকার, তো কুমিরের মুখওয়ালা যে অলংকার, সেই হাতের অলংকারে একটা টিপ দিতে অলংকারটা বেঁকে যায়। তো অলংকারটা বেঁকে যাওয়ার মানে হচ্ছে মানে একদম নিখাদ সোনা রয়েছে, মানে সোনা যদি না থেকে যদি ইমিটেশন ইউজ করা হতো বা যদি মানে খুঁতওয়ালা বা খাদওয়ালা সোনা ইউজ করা হতো, তাহলে ওটা একদম রিগোরাস বা হচ্ছে কঠোর থাকতো। কিন্তু যেহেতু এই যে মকরমূল বালায় টিপ দিলে বালাটি হালকা বেঁকে যায়, তখন দেখা যায় যে অধিকাংশ গহনাই খাঁটি সোনা। কিন্তু পরবর্তীতে শেখরা বলে যে এক জোড়া ইয়াররিং দিয়ে বলে ইহাতে সোনা সামান্যই আছে, ইহা বিলাতি মাল। অর্থাৎ ওই ইয়ারিং জোড়া হচ্ছে নকল। তো মামার কাছে শম্ভুনাথ বাবু সে ইয়ারিং ফেরত দেন। তো মামা তখন বুঝতে পারেন যে এই ইয়ারিংটা কন্যাকে তারা আশীর্বাদ করেছিলেন আংটি পরানোর দিন, এই ইয়ারিং দিয়ে আসলে কন্যাকে আশীর্বাদ করা হয়েছিল। তো মামা যখন এটা বুঝতে পারেন তখন তিনি বেশ অপমানিত বোধ করেন। তো পরবর্তীতে মামা বিয়ের আসরে গিয়ে মানে বিয়ের সকল কার্যক্রম তখনই আর কি মানে শুরু করতে চাইছিলেন, কিন্তু শম্ভুনাথ বাবু তখন বলেন যে বরযাত্রীদের আগে খাইয়ে দিই। তো বরযাত্রীদের খাওয়া দাওয়া শেষে অনুপমকে তখন খেতে বলা হয়, কিন্তু মামা এতে বাধা দেন যে অনুপম যদি এখন খেতে বসে তবে হচ্ছে লগ্নভ্রষ্ট হবে। তো লগ্নভ্রষ্ট হবার কথা যখন আসে তখন শম্ভুনাথ বাবু অনুপমকে জিজ্ঞেস করে যে তোমার কি এতে কোনো আপত্তি আছে। তো অনুপম এখানে কিছু বলতে পারে না। অনুপম যেহেতু বলতে পারে না, শম্ভুনাথ বাবু তাকে আর কিছু পরে বলেও না, কারণ অনুপম তার মামার বিরুদ্ধে যেতে পারে না। পরবর্তীতে শম্ভুনাথ বাবু কন্যা দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন যে যারা মনে করে যে আমি আমার মেয়ের বিয়ের গহনা আমি নিজে চুরি করব, তাদের হাতে আমি আমার কন্যাকে তুলে দিতে পারি না। তো মূলত এখানে শম্ভুনাথ বাবুর কি প্রকাশ পেয়েছে? দৃঢ়তা প্রকাশ পেয়েছে। তো এর ফলে তো অবভিয়াসলি বিয়ে বাতিল হয়ে যাবে। তো এর ফলে বরযাত্রী অপমানিত হয়ে ফিরে চলে যায় এবং তারপরে মামা হচ্ছে শম্ভুনাথ বাবুর বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। তারপরে যা ঘটে যে অনুপম কল্যাণীকে তো কোনোদিন দেখতেই পারেনি। অনুপমের কাছে কল্যাণীর কোনো ছবি ছিল না, তার মামার কাছে ছিল, কিন্তু অনুপম সে ছবি চাওয়ার সাহস করেনি, আবার তাকে সামনাসামনিও কোনোদিন দেখেনি। তারপরেও অদেখা কল্যাণী তার মনে গভীর স্থান দখল করে। মানে অনুপম মনে করতো যে কল্যাণী তাকে তখনও ভালোবাসে, বা অনুপম কল্পনা করতো যে কল্যাণী তার ছবি মানে অনুপমের ছবি লুকিয়ে লুকিয়ে দেখে, তার বাবা আসলেই সে ছবি লুকিয়ে ফেলে। তো এই অলীক কল্পনা আর কি অনুপম মানে মত্ত থাকতো। তো 1 বছর পর অনুপম জানতে পারে কল্যাণীর অন্য সম্বন্ধ আসে এবং সে বিয়ে করতে অস্বীকার করে, যা অনুপমকে আরও মানে আশার আলো দেখায় যে অনুপম মনে করে হয়তো তার জন্যই সে বিয়ের প্রস্তাবটা ক্যান্সেল করেছে। তো এইভাবে অনুপমের দিন যাচ্ছিল। পরবর্তীতে ঘটনায় নতুন মোড় আসে। অনুপম তার মাকে নিয়ে তীর্থযাত্রায় যাচ্ছিল। তীর্থযাত্রাটা হলো হচ্ছে মুসলমানদের যেমন আমরা হজ করার জন্য একটা পবিত্র স্থানে যাই, আমরা মক্কায় যাই, তো তেমনই হিন্দু ধর্মের যারা অনুসারী আছেন তারাও এই তীর্থযাত্রার জন্য কাশীতে যান। তো রাতে ট্রেনে যেতে যেতে অনুপম যখন চারিদিকে সৌন্দর্য উপভোগ করছিল তখন তার কানে একটা মেয়ের কণ্ঠস্বর আর কি ভেসে আসে, যে কণ্ঠস্বরটা তার মনে গেঁথে যায়। সে কণ্ঠস্বরটার প্রতি সে এতই মুগ্ধ হয়ে যায় সে তার আশেপাশের মানে তার যে সারাউন্ডিংস, সেই সারাউন্ডিংসের কোনো খেয়ালই আর তার মধ্যে কাজ করে না। পরদিন ট্রেনে অনুপম যখন জায়গা পাচ্ছিল না, অর্থাৎ অনুপমরা যে ট্রেনে করে যাচ্ছিল সেই ট্রেনেই এক ফৌজের জেনারেলও সাথে ভ্রমণ করছিল। তো এখন সেই জেনারেল যেহেতু যাচ্ছিল সেহেতু ফার্স্ট ক্লাসের তো কোনো সিট পাওয়ার আসলে কোনো আশাই নেই। তাই তখন সেকেন্ড ক্লাস তারা যখন দেখছিল যে সব কামরা ভর্তি, তো একটা কামরা থেকে একটা মেয়ে বেরিয়ে এসে বলে যে আমার কামরায় আসুন, জায়গা আছে। সারপ্রাইজিং থিং ইজ এটাই সেই কণ্ঠ যা তাকে গতকাল রাত্রে
মুগ্ধ করে রেখেছিল। মানে সে তখন কণ্ঠটা শুনে এতটাই বিমোহিত হয়ে পড়ে যে সে ক্যামেরাটা, মানে তার সঙ্গে যে ক্যামেরাটা ছিল সেই ক্যামেরাটা ফেলে রেখেই ট্রেনে উঠে পড়ে। পরবর্তীতে অনুপমের মা যখন মেয়েটার পরিচয় জানতে চায়, তখন সেই মেয়েটা বলে, আমার নাম কল্যাণী, আমার বাবার নাম শম্ভুনাথ সেন, পেশায় ডাক্তার। তো স্বভাবতই অনুপম একটা বিশাল শক খায়, এবং শক খাওয়ার পরে সে যখন জানতে পারে যে কল্যাণী কানপুরে যাচ্ছিল, তখন পরবর্তীতে সে কানপুরে যায়। অনুপম মানে তার মামার সকল বিধিনিষেধ মানে অমান্য করে সে কানপুরে যায় বলতে গেলে। তখন সে হচ্ছে শম্ভুনাথ বাবুর সঙ্গে দেখা করে, এবং শম্ভুনাথ বাবুর সঙ্গে দেখা করে তার কাছে অনুপম ক্ষমা চায়, এবং ক্ষমা চাওয়ার পরে তাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা পুনরুদ্ধারের চেষ্টা করে। শম্ভুনাথ বাবু যখন দেখলেন যে অনুপমের মধ্যে মানে বিশাল পরিবর্তন এসেছে, যে সে এখন মানে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, সে এখন আর কেউ মেরুদণ্ডহীন কেউ না, সে তার মামার যেই আধিপত্য সে আধিপত্য থেকে বেরিয়ে আসতে পেরেছে, তো তখন শম্ভুনাথ বাবুর মনও গলে যায়, এবং গলে যাওয়ার পরে শম্ভুনাথ বাবু তার মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়। পরবর্তীতে কল্যাণীকে যখন অনুপম অ্যাপ্রোচ করে, মানে পুনরায় বিয়ের প্রস্তাব দেয়, তখন কল্যাণী বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বিয়ে করতে অস্বীকৃতি সে কেন জানালো, এটার কারণ অনুপম কল্যাণীর কাছে জানতে চাইলে কল্যাণী বলে যে মাতৃ আজ্ঞা। কল্যাণী বলে কি, মাতৃ আজ্ঞা। তো অনুপম তখন বেশ কিছুটা মানে হতচকিত হয়ে পড়ে যে কী ব্যাপার, এখানেও কি মাতুল আছে নাকি, মানে এখানেও কি মানে মা কিংবা মামার কোনো কাহিনী আছে কি না। তো পরবর্তীতে কল্যাণী জানায় যে সে নিজেকে নারী শিক্ষার ব্রতে নিয়োজিত করেছে, অর্থাৎ দেশমাতৃকার কাজে নিয়োজিত করেছে, অর্থাৎ কল্যাণী নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছে। তো পরবর্তীতে অনুপম তার মামার কর্তৃত্ব থেকে নিজেকে মুক্ত করে এবং অনুপম কানপুরে মুভ করে, অর্থাৎ অনুপম পার্মানেন্টলি আর কি মানে কানপুরে চলে আসে, এবং কানপুরে চলে এসে কল্যাণীকে বিভিন্ন কাজে সহায়তা করতে থাকে। মানে কল্যাণীর সঙ্গে এখন তার মূলত একটা মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছে। তো অনুপমের মনে এখনও আশা আছে যে এই তো আমি জায়গা পেয়েছি, তাকে বিভিন্ন কাজে সহায়তা করতে পারছি, তার মানে আমি তো অবশ্যই জায়গা পেয়েছি। তো এর মাধ্যমে আর কি হয়ে যায় গল্পের দি এন্ড। তো এবার আমরা আবার গল্পের উৎস পরিচিতিতে ফেরত যাই। এখন আমরা এই শব্দগুলোকে পুরো অপরিচিতা গল্পের সঙ্গে রিলেট করার ট্রাই করব। এখন আমি তোমাদের যা পড়িয়েছি এটা পড়ানোর পরে এই শব্দগুলোকে গল্পের সঙ্গে বা গল্পের সিচুয়েশনের সঙ্গে গল্পের ক্যারেক্টারগুলোর সঙ্গে রিলেট করার সক্ষমতা আশা করি তৈরি হয়েছে, কিন্তু তারপরেও আমি একবার করে সবকটা বলে যাই। তো প্রথমে আসে মেরুদণ্ডহীনতা। তো এই মেরুদণ্ডহীনতা কাকে নির্দেশ করছে? এই মেরুদণ্ডহীনতা নির্দেশ করছে আমাদের গল্পের নায়ক অনুপমকে। অর্থাৎ অনুপম পূর্বে তার নিজের সিদ্ধান্ত, তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজে নিতে পারতো না, তার মামার কর্তৃত্ব থেকে সে নিজেকে আলাদা করতে পারেনি, সে তার মামার কর্তৃত্ব থেকে নিজেকে মুক্ত করতে পারেনি। অর্থাৎ তার জীবনের সকল সিদ্ধান্ত তার মামা নিত, তার নিজের কোনো কথা বলার থাকতো না, যা অবশ্যই হচ্ছে একজন সেলফলেস বা হচ্ছে একজন সেলফ রেসপেক্ট বা আত্মসম্মানহীন মানুষের একজন লক্ষণ। তো এই জন্যেই আর কি মেরুদণ্ডহীনতা বললেই অনুপমকে নির্দেশ করা হবে। এরপরে আসে হীনম্মন্যতা, অর্থাৎ ইংরেজিতে যদি বলি তাহলে এটা খুবই পরিচিত একটা শব্দ তোমাদের কাছে, সেটা হলো ইনফেরিয়রিটি কমপ্লেক্স। তো এই শব্দটির সাথে কাউকে যদি কানেক্ট করতে হয় তাহলে সেটা হচ্ছে মামা। এই হীনম্মন্যতার প্রধান বৈশিষ্ট্য হলো নিজেকে বড় দেখানোর জন্য, নিজের ইনসিকিউরিটিসগুলোকে ঢাকার জন্য অপরকে হেয় করা বা অপরকে ছোট করা। এই কোয়ালিটিটা আসলে মামার মধ্যে ছিল। তিনি মনে করতেন যে তার থেকে বুদ্ধিমান আর কেউ নেই,
তিনিই সর্বে সর্বা, তিনিই সব। মূলত এমন আচরণ প্রকাশ করতে গিয়ে অনেক সময় তিনি অন্যকে ছোটও করতেন। তো তাই এই হীনম্মন্যতা এই শব্দটার সাথে আমরা মামাকে কানেক্ট করতে পারি। তো এবার আসা হচ্ছে অর্থলোভ। তো অর্থলোভেও আমরা মামাকে কানেক্ট করতে পারি। আসলে মামার অর্থলোভের কারণেই অনুপমের বিয়েটা কল্যাণীর সঙ্গে ভেঙে যায়। এবার যদি আমরা আত্মমর্যাদা এই শব্দটার সাথে কাউকে কানেক্ট করতে যাই, তাহলে প্রথমে আসবে শম্ভুনাথ বাবুর নাম। বিয়ের আসরে মামা যখন কল্যাণীর বিয়ের গহনা আসল নাকি নকল এটা পরীক্ষা করার জন্য শেখরাকে নিয়ে আসে, তখন এ বিষয়টি শম্ভুনাথ বাবুর আত্মমর্যাদায় বেশ ভালোভাবে আঘাত হানে। তো তখন তিনি অনুপমের কাছে মেয়ে বিয়ে দিতে নাকচ করেন এবং তিনি বলেন যে যারা মনে করে আমি আমার মেয়ের বিয়ের গহনা চুরি করব, তাদের ঘরে আমি আমার মেয়ে কোনোভাবেই বিয়ে দিতে পারি না। এটি একই সঙ্গে শম্ভুনাথ বাবু দৃঢ়তাকেও প্রকাশ করে, কারণ বিয়ের আসরে বিয়ে ভেঙে দেওয়া তৎকালীন সমাজে খুব রেয়ার একটি প্র্যাকটিস ছিল। রেয়ার বলতে হতোই না, তখন আর কি সমাজে খুব বিড়ম্বনারও শিকার হতে হতো এই বিষয়ের জন্য। এবং এর ফলে শম্ভুনাথ বাবুকে নিজের এলাকা ছেড়ে গিয়ে সেই কানপুরে গিয়ে বসবাস করতে হয়েছে, কিন্তু তারপরেও তিনি তার আত্মমর্যাদার সঙ্গে কম্প্রোমাইজ করেননি। তো এই গল্পটার যে থিম, সে গল্পটার পুরো থিমটাই আসলে বেস করে উঠেছে যৌতুক প্রথার বিরুদ্ধে ও নারী জাগরণের পক্ষে। তো এটাই ছিল মূলত অপরিচিতা গল্পের আদ্য হতে উপান্ত, অর্থাৎ আদ্য পান্ত। তো আজকে এ পর্যন্তই। আশা করি সকলের সঙ্গে দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো গল্প বা কবিতা নিয়ে। তো টিল দেন, আসসালামু আলাইকুম।